প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিরাপদে আছো। আজ মৌলের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। তাই শুরুতে আমরা জেনে নিই পর্যাবৃত্ত ধর্ম কী। সাধারণত পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের ইলেকট্রন বিন্যাসের পরিবর্তন ঘটে এবং ইলেকট্রন বিন্যাসের পরিবর্তনের সাথে সাথে মৌলের ধর্মসমূহ পরিবর্তিত হয় এবং একটি নির্দিষ্ট সংখ্যার পরপর মৌলের ইলেকট্রন বিন্যাস অনুরূপ হয়, যে কারণে তাদের ধর্মেরও পুনরাবৃত্তি ঘটতে দেখা যায়। তাহলে ইলেকট্রন বিন্যাসের আলোকে পরিবর্তনশীল সেই ধর্মসমূহকে বলা হয়ে থাকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে দেখি আজকের আলোচনায় কী কী পর্যাবৃত্ত ধর্ম অন্তর্ভুক্ত রয়েছে। 1 নম্বর হচ্ছে মৌলের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের পরিবর্তন আমরা দেখব। 2 হচ্ছে পরমাণুর আকার, 3 হচ্ছে আয়নীকরণ শক্তি, 4 হচ্ছে ইলেকট্রন আসক্তি এবং 5 হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আর শুরুতেই আমরা দেখি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের পরিবর্তনটা কেমন হবে। সাধারণত একই গ্রুপে উপর থেকে নিচের দিকে মৌলসমূহের পারমাণবিক আকার বৃদ্ধি পায় এবং পারমাণবিক আকার বৃদ্ধি পাওয়ার কারণে যোজ্যতা স্তরের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। আর ইলেকট্রন ঘনত্ব হ্রাসের কারণে পরমাণুর বন্ধন আকর্ষণ কমে যায়। আর এই কারণে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে মৌলসমূহের গলনাঙ্ক ধীরে ধীরে কমতে থাকে। এরপরে আসে গ্রুপ 1-এর মৌলসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের পরিবর্তন তোমরা লক্ষ্য করো। এখানে একটি উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে যে লিথিয়াম থেকে সিজিএম পর্যন্ত দেখা যাচ্ছে যে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের পরিবর্তনের ক্ষেত্রে সরল ধারাবাহিকতা রয়েছে। এর কারণ হচ্ছে এরা একই গ্রুপের সদস্য এবং উপর থেকে নিচের দিকে এদের পারমাণবিক আকার বৃদ্ধি পেয়েছে। আর পারমাণবিক আকার বৃদ্ধি পাওয়ার কারণে এদের মধ্যকার বন্ধন আকর্ষণ কম হয়েছে, যে কারণে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ধীরে ধীরে হ্রাস পেয়েছে। কিন্তু একই পর্যায়ের মৌলসমূহের ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের সরল ধারাবাহিকতা লক্ষ্য করা যায় না। এর কারণ হচ্ছে একই গ্রুপে তোমরা লক্ষ্য করো যে ভিন্ন ভিন্ন মৌলের অবস্থান, এই জন্য এটা আমরা লক্ষ্য করি না। এখানে দেখো সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে ধাতব মৌল, আর ধাতব পরমাণুসমূহের মধ্যে থাকে ধাতব বন্ধন। সোডিয়ামের এর 1 একক ধনাত্মক চার্জ আছে এবং এর আকার বড় হওয়ার কারণে মুক্ত ইলেকট্রনের উপর আকর্ষণ কম, যে কারণে এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে কম। এর পরবর্তী মৌল ম্যাগনেসিয়াম, এখানে 2 একক ধনাত্মক চার্জ, অ্যালুমিনিয়ামের মধ্যে 3 একক ধনাত্মক চার্জ, যে কারণে এটার মুক্ত ইলেকট্রনের উপর আকর্ষণ আরও বেশি। এই জন্য সোডিয়ামের চাইতে ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়ামের চাইতে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। এর পরবর্তী মৌল হচ্ছে সিলিকন। সিলিকন হচ্ছে একটি বৃহৎ আকৃতির পলিমার আকৃতির অণু, যেখানে সিলিকন বন্ধনের মাধ্যমে ত্রিমাত্রিক জাবক কাঠামো রয়েছে এবং এই কাঠামোতে সিলিকন বন্ধন ভাঙতে প্রচুর শক্তির প্রয়োজন হয়, এই জন্য এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। এর পরবর্তী মৌল ফসফরাস থেকে আর্গন পর্যন্ত প্রত্যেকটি অধাতব মৌল এবং অধাতব অণুসমূহের মধ্যে থাকে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল। ফসফরাস, শ্বেত ফসফরাসের মধ্যে 4টি পরমাণু থাকে একটি অণুর মধ্যে। এর ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলের মাত্রা কম, যে কারণে এর গলনাঙ্ক কম। এরপরে সালফার অণুতে 8টি পরমাণু থাকে, আর অণুর আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলের মাত্রা বৃদ্ধি পায়, যে কারণে ফসফরাসের চাইতে সালফারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু বেশি। এর পরবর্তী মৌল হচ্ছে ক্লোরিন, দ্বিপরমাণুক আকার ছোট অণুর, যে কারণে এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হয়েছে। এবং সবচেয়ে কম হচ্ছে আর্গনের, কারণ এটা একক পরমাণু বিশিষ্ট অণু, যে কারণে এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উভয়ই কম। এরপরে লক্ষ্য করো পরমাণুর আকার ও পারমাণবিক ব্যাসার্ধ। সাধারণত পরমাণুর আকার তুলনা করার ক্ষেত্রে আমরা কোনো পরমাণুর নিউক্লিয়াস হতে তার যোজ্যতা স্তর পর্যন্ত যে দূরত্ব, সেটাকেই পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, অধিক সক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রনের অবস্থান অনিশ্চিত বলে এদের পারমাণবিক ব্যাসার্ধ সঠিকভাবে নির্ণয় করা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। যেসব মৌল রাসায়নিকভাবে সক্রিয় নয়, তাদের পারমাণবিক ব্যাসার্ধই সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়। তাহলে মৌলের প্রকৃতির উপর ভিত্তি করে এই পারমাণবিক ব্যাসার্ধকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, 2 হচ্ছে আয়নিক ব্যাসার্ধ, 3 হচ্ছে ধাতব ব্যাসার্ধ এবং 4 হচ্ছে ভ্যান ডের ওয়ালস ব্যাসার্ধ। তাহলে আমরা প্রথমেই দেখি সমযোজী ব্যাসার্ধ কী। সমযোজী ব্যাসার্ধ হচ্ছে একক সমযোজী বন্ধনে আবদ্ধ
দুটি পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেকই হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। এখানে লক্ষ্য করো এবি একটি অণু দেওয়া আছে, এর আন্তঃনিউক্লিয়ার দূরত্ব হচ্ছে এটা, এবং এই দূরত্বের যে অর্ধেক সেটাই হচ্ছে আমাদের সমযোজী ব্যাসার্ধ। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। এরপরে লক্ষ্য করো যে আয়নিক ব্যাসার্ধ। আয়নিক ব্যাসার্ধ হচ্ছে কোনো তড়িৎ নিরপেক্ষ পরমাণু থেকে যদি ইলেকট্রন ত্যাগ হয় তাহলে ক্যাটায়ন সৃষ্টি হয়, এবং ইলেকট্রন যদি গৃহীত হয় সেক্ষেত্রে অ্যানায়ন সৃষ্টি হয়। তবে ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধই হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। সাধারণত কোনো ক্যাটায়নের ক্যাটায়নিক ব্যাসার্ধ সংশ্লিষ্ট পরমাণুর চেয়ে কম হয়ে থাকে। এর কারণ হচ্ছে যে ক্যাটায়নে ইলেকট্রন সংখ্যা কম হওয়ার কারণে এর নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ কর্তৃক, অর্থাৎ নিউক্লিয়ার চার্জ কর্তৃক এই পরবর্তী স্তরের ইলেকট্রনগুলোর আকর্ষণ বেশি থাকে, যে কারণে ক্যাটায়নিক ব্যাসার্ধ সংশ্লিষ্ট পরমাণুর চাইতে কম হয়। কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে বিপরীত হয়, কারণ অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন বেশি থাকে, যে কারণে ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হয়, এবং বিকর্ষণ হওয়ার কারণে অরবিটালের যোজ্যতা স্তরের ইলেকট্রন অরবিটালের সম্প্রসারণ ঘটে। এই জন্য সংশ্লিষ্ট পরমাণুর চাইতে অ্যানায়নিক ব্যাসার্ধ বেশি হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো ধাতব ব্যাসার্ধ। ধাতব পরমাণুর মধ্যে থাকে ধাতব বন্ধন, এবং ধাতুর ক্যালাসে অন্তর্ভুক্ত দুটি পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে বলা হয়ে থাকে ধাতব ব্যাসার্ধ। এখানে কতগুলো ধাতব পরমাণু লক্ষ্য করো, এবং এখানে দেখতে পাচ্ছ যে এই দুটি ধাতব পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্ব নির্দেশ করা হয়েছে এখান থেকে এই পর্যন্ত, এবং এই দূরত্বের অর্ধেক অর্থাৎ এখান থেকে এই পর্যন্তই হচ্ছে আমাদের ধাতব ব্যাসার্ধ। এরপর দেখো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। সাধারণত অপবার সমযোজী যৌগের অনুসমূহের মধ্যে যে আকর্ষণ বল বিরাজমান থাকে তাকে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলা হয়ে থাকে, এবং ভ্যান ডার ওয়ালস বল বলা হয়ে থাকে। এবং ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা হচ্ছে যে পাশাপাশি দুটি অণুর মধ্যে একটি পরমাণুর নিউক্লিয়াস হতে অপর অণুর মধ্যকার অপর পরমাণুর নিউক্লিয়াসের মধ্যকার দূরত্বকে বলা হয় আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, এবং সেই দূরত্বের অর্ধেক হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এখানে লক্ষ্য করো এটা হচ্ছে একটি অণু এবং এটি হচ্ছে একটি অণু। তাহলে এখানে আমাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই অণুর এই পরমাণু থেকে অপর অণুর এই পরমাণু, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, এবং সেই দূরত্বের অর্ধেক অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এখানে একটি প্রশ্ন হয়ে থাকে যে সমযোজী ব্যাসার্ধ ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের চেয়ে সবসময় কম হয়। এর কারণ হচ্ছে লক্ষ্য করো যে সমযোজী ব্যাসার্ধ হচ্ছে একক সমযোজী বন্ধনে আবদ্ধ, যেমন এখান থেকে এখানে আবদ্ধ আছে, এবং এই দূরত্বের অর্ধেক হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। কিন্তু পাশাপাশি দুটি অণুর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এই আকর্ষণ বলে আবদ্ধ থাকা অবস্থায় একটি অণুর একটি পরমাণু থেকে অপর অণুর অপর পরমাণুর মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের অর্ধেক হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এই জন্যই সমযোজী ব্যাসার্ধ সবসময় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের চেয়ে কম হয়ে থাকে। এরপরে লক্ষ্য করো যে আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হয়ে থাকে আয়নীকরণ শক্তি। এখানে লক্ষ্য করো যে সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের এক মোল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করতে 496 কিলোজুল পরিমাণ শক্তির প্রয়োজন হয়েছে। তবে এটি হচ্ছে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি। তো শিক্ষার্থীবৃন্দ, যদি একক ধনাত্মক আধানযুক্ত সোডিয়াম আয়ন থেকে আরও এক মোল ইলেকট্রন অপসারণ করা হয় সেক্ষেত্রে যে শক্তির প্রয়োজন হতো সেটা হতো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তবে আয়নীকরণ শক্তি বলতে প্রথম এক মোল ইলেকট্রন অপসারণের জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটাকেই বোঝানো হয়ে থাকে। আয়নীকরণ শক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। 1 নম্বর লক্ষ্য করছো যে পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। এর কারণ হচ্ছে যে একই গ্রুপে উপর থেকে যদি আমরা নিচের দিকে অগ্রসর হই সেক্ষেত্রে দেখা যাবে যে যোজ্যতা স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়ার আকর্ষণ
কমে যায়, আর আকর্ষণ কমে গেলে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করতে কম শক্তি লাগবে, আর এই জন্যই পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। এরপরে হচ্ছে উপস্তর বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে যদি আমরা ডান দিকে অগ্রসর হই, সেক্ষেত্রে উপস্তর বৃদ্ধি পায়, এবং উপস্তর বৃদ্ধি পাওয়ার জন্য যোজ্যতা স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের মধ্যকার আকর্ষণ বৃদ্ধি পায়, আর আকর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণে যোজ্যতা স্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, আর এই জন্যই একই পর্যায়ে বাম থেকে ডান দিকে আয়নীকরণ শক্তির মান ধীরে ধীরে বৃদ্ধি পায়। এরপরে হচ্ছে দেখো পূর্ণ এবং অর্ধপূর্ণ। পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালযুক্ত পরমাণু অধিক সুস্থিতির কারণে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তি লাগে, এবং তাদের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান বেশি থাকে। এখানে একটি গ্রাফ তোমরা লক্ষ্য করছো, যে সেই গ্রাফে দেখা যাচ্ছে, গ্রাফের আমি আংশিক আলোচনার জন্য রেখেছি, কারণ সময়ের স্বল্পতার জন্য এটা করা হয়েছে। এখানে লিথিয়াম থেকে লক্ষ্য করো যে নিয়ন পর্যন্ত মৌলগুলোর আয়নীকরণ শক্তি এখানে দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে হচ্ছে বোরন, অর্থাৎ নিয়ম অনুসারে এটার চেয়ে এটা বেশি হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কিন্তু কম। এরপরে লক্ষ্য করো যে নাইট্রোজেন এবং অক্সিজেন, নাইট্রোজেনের চাইতে দেখা যাচ্ছে যে অক্সিজেনের আয়নীকরণ শক্তি কম। তাহলে এই বিষয়টি আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখি। এখানে লক্ষ্য করো যে এখানে এদের আয়নীকরণ শক্তির মান দেওয়া আছে। দেখা যাচ্ছে যে বেরিলিয়ামের চাইতে বোরনের পারমাণবিক ব্যাসার্ধ কম। নিয়ম অনুসারে কিন্তু এই বোরনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়া উচিত ছিল। এর কারণ হচ্ছে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা। এখানে লক্ষ্য করো যে এটা একটি সুস্থিত ইলেকট্রন বিন্যাস থাকার জন্য এখান থেকে একমো ইলেকট্রন অপসারণ করতে বোরনের চাইতে অধিক শক্তি প্রয়োজন হয়, আর এই জন্যই কিন্তু বেরিলিয়ামের চাইতে বোরনের আয়নীকরণ শক্তির মান কম হয়েছে। ঠিক একই ঘটনা নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রেও। নিয়ম অনুসারে নাইট্রোজেনের চাইতে পারমাণবিক ব্যাসার্ধ কম হচ্ছে অক্সিজেনের, কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল থাকার জন্য এখান থেকে একমো ইলেকট্রন অপসারণ করতে অক্সিজেনের চাইতে অধিক শক্তির প্রয়োজন হয়। এই জন্যই নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের চাইতে বেশি। এখানে লক্ষ্য করো তৃতীয় পর্যায়ের মৌলসমূহের আয়নীকরণ শক্তিরও একটি তালিকা এখানে দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়ামের চাইতে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মান কিন্তু কম। এর কারণ হচ্ছে দেখো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা। এখানে এস অরবিটালে দুটি ইলেকট্রন আছে, সুস্থিত অবস্থায় আছে, যে কারণে এখান থেকে একমো ইলেকট্রন অপসারণ করতে অ্যালুমিনিয়ামের চাইতে অধিক শক্তির প্রয়োজন হবে, আর এই জন্যই ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান অ্যালুমিনিয়ামের চাইতে বেশি। ঠিক একই রকম ফসফরাস এবং সালফারের ক্ষেত্রেও, যে ফসফরাসে এখানে অর্ধপূর্ণ অবস্থায় থাকার জন্য এটির স্থিতিশীলতা সালফারের চাইতে বেশি, যে কারণে ফসফরাস থেকে একমো ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়েছে সালফারের চাইতে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসে মৌলের ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একমো পরমাণুর সাথে অসীম দূরত্ব হতে একমো ইলেকট্রন সংযোগ করে একক ঋণাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই বলা হচ্ছে মৌলের ইলেকট্রন আসক্তি। এখানে লক্ষ্য করো যে ফ্লোরিন, গ্যাসীয় অবস্থায় ফ্লোরিন পরমাণুর সাথে একমো ইলেকট্রন সংযোগ করে ফ্লোরাইড আয়নে পরিণত করতে 328 কিলোজুল পরিমাণ শক্তি নির্গত হয়েছে। এটি হচ্ছে ফ্লোরিনের প্রথম ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিও একটি পর্যায়বৃত্ত ধর্ম, তোমরা জেনেছ। এখন গ্রুপগত এবং পর্যায়গতভাবে কী পরিবর্তন হয় সেই জিনিসটা আমরা লক্ষ্য করি। 1 নম্বর বলা হয়েছে যে পরমাণুর আকার বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। এর কারণ হচ্ছে এটাই যে আকার বৃদ্ধি পেলে যোজ্যতা স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়, আর আকর্ষণ কমে যাওয়ার কারণে একই গ্রুপে মৌলসমূহের ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। এরপরে লক্ষ্য করা যে যোজ্যতা স্তরের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। যোজ্যতা স্তরের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়ে হ্রাস পায় এর কারণ হচ্ছে যে যোজ্যতা স্তরের ইলেকট্রনের সাথে যে ইলেকট্রনটা সংযোগ করা হবে সেই ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বেশি হয়, আর বিকর্ষণের কারণে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়।
এরপরে হচ্ছে বলা হয়েছে যে নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। এর কারণ হচ্ছে যে কোনো পর্যায়ে বাম থেকে যদি আমরা ডান দিকে যাই, সেক্ষেত্রে নিউক্লিয়াসে ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পায়, পাশাপাশি যোজ্যতা স্তরে ইলেকট্রন সংযুক্ত হয় এবং এই জন্য পরমাণুর আকার ধীরে ধীরে হ্রাস পায়। আর পরমাণুর আকার হ্রাস পাওয়ার কারণে মৌলের ইলেকট্রন আসক্তির মান ধীরে ধীরে বৃদ্ধি পায়। এখানে লক্ষ্য করো যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন? প্রথম ইলেকট্রন আসক্তি বোঝানো হয়েছে। এখানে কিন্তু নিয়ম অনুসারে আমরা যেটা বলে আসলাম যে ফ্লোরিন একই গ্রুপে সবার উপরে এবং ক্লোরিন তার নিচে। নিয়ম অনুসারে কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের চেয়ে বেশি হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কম। এর কারণ হচ্ছে ফ্লোরিন পরমাণুর আকার ছোট এবং এর যোজ্যতা স্তরে 7টি ইলেকট্রন আছে, ক্লোরিনের কিন্তু 7টি ইলেকট্রন আছে, কিন্তু আকার ছোট থাকার কারণে এর যোজ্যতা স্তরে ইলেকট্রন ডেনসিটিটা বেশি এবং বেশি থাকার জন্য যে ইলেকট্রনটা সংযুক্ত হবে সেই সংযুক্ত ইলেকট্রনের সাথে যোজ্যতা স্তরের ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হবে, আর বিকর্ষণের কারণে ক্লোরিনের প্রথম ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম হয়। এরপরে আসি মৌলের তড়িৎ ঋণাত্মকতা। মৌলের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যকার শেয়ারকৃত ইলেকট্রন যুগল কোনো একটি পরমাণু কর্তৃক নিজের দিকে আকৃষ্ট করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটার নাম হচ্ছে মৌলের তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতাটাও পর্যায়গতভাবে এবং গ্রুপগতভাবে এভাবে পরিবর্তিত হয়। যেহেতু একই পর্যায়ে বাম থেকে আমরা ডান দিকে গেলে মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় এবং পারমাণবিক ব্যাসার্ধ হ্রাসের সাথে সাথে মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। কিন্তু একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে মৌলের পারমাণবিক আকার বৃদ্ধি পাওয়ার কারণে আকর্ষণ হ্রাস পায়, যে কারণে মৌলের তড়িৎ ঋণাত্মকতা ধীরে ধীরে হ্রাস পায়। এখানে একটা প্রশ্ন হয় যে ফ্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল কেন? এর কারণ হচ্ছে যে পর্যায় সারণীতে ফ্লোরিনের অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে সর্বডানে এবং গ্রুপে সবার উপরে অবস্থানের কারণে আমরা বলতে পারি যে ফ্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই শেষ করছি। এতক্ষণ যাবৎ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।